আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তুমি যদি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী হয়ে থাকো অথবা তুমি যদি চাকরির প্রত্যাশী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের আমাদের টপিকের নাম হচ্ছে বিবাজ্যতা। শুরুতেই বিবাজ্যতা কি সেই বিষয়ে একটু আলোকপাত করব। তার আগে বলে নিই, তুমি দেখছো ম্যাথ গাইডলাইন ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে রয়েছি আমি এমডি হারুন অর রশিদ বিএসসি। তো চলো বিবাজ্যতা শুরু করি। শোনো, আমরা যখন ভাগ করি, ভাগের সময় আমরা অনেক শব্দই শুনেছি। তার মধ্যে একটা শব্দ আমরা বলতে পারি নিঃশেষে বিভাজ্য। এরকম একটা শব্দ আমরা শুনেছি। তো বিভাজ্যতা বোঝানোর জন্য এই বিষয়টা অবশ্যই আমাদের লাগবে। দেখো, এখানে আমি ২ দ্বারা ৩৮ কে ভাগ করেছি। এখানে আমাদের ভাগফল ১৯ এবং ভাগশেষ হচ্ছে 0। অর্থাৎ ২ দ্বারা ৩৮ কে ভাগ করায় আমাদের ভাগশেষ 0 আসছে। এই যে কোনো একটা সংখ্যা দ্বারা অন্য একটা সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, সেই বিষয়টাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। আর এরকম নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য আমরা মানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এই যে নিয়মটা সেই নিয়মকে আমরা বিভাজ্যতা বলতেছি। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হওয়ার যে নিয়মটা সেটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্যতা। আমরা এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ কোনো একটি সংখ্যা দেখলেই সেই সংখ্যাটি আমরা কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটা জানতে পারবো বা জানবো। কিন্তু নরমালি বা সাধারণভাবে কিন্তু কোনো একটা সংখ্যা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে আমরা কিন্তু বুঝতে পারি না। তাই আমাদের কোনো সময় ২, কোনো সময় ৩ বা কোনো সময় ৪ এরকম ভাগ করে দেখতে হয় যে আসলে কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। তবে আজকের এই ক্লাসটি তুমি যদি মনোযোগ সহকারে করো, তবে অবশ্যই তুমি বুঝতে পারবে। যে কোনো সংখ্যা দেখেই বলতে পারবে যে এই সংখ্যাকে যদি আমি ভাগ করি ২ দ্বারা তাহলে সেটি নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে। অথবা ৩ দ্বারা ভাগ করলে সেটার ভাগশেষ শূন্য আসবে। সেটা তুমি কাঙ্ক্ষিত সংখ্যাটিকে দেখলেই বুঝতে পারবে। তো আমি শুরু করে দিচ্ছি। তোমরা কিভাবে সেই বিষয়টাকে বুঝবে। তো শুরুতেই আমরা ২ দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোনো একটি সংখ্যা ২ দ্বারা বিভাজ্য কিনা বা ২ দ্বারা ভাগ করলে সেটির ভাগফল ভাগশেষ শূন্য আসবে কিনা সেটা বোঝার যে উপায়টা, সেটা হচ্ছে আমরা যেকোনো একটা সংখ্যাকে চিন্তা করলাম। ধরো এখানে আমরা যেহেতু একটা সংখ্যা লিখে রেখেছি, এটাকে দ্বারা বোঝাই ৩৮। এই ৩৮ যদি তোমরা খেয়াল করো, আমরা জানি এই ৮ কে বলা হয় একক স্থানীয় অঙ্ক এবং এই ৩ কে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, কি বলতো? একক স্থানীয় অঙ্কগুলা জোড় সংখ্যা হয়। যেমন ২ হতে পারে, ৪ হতে পারে, ৬ হতে পারে, ৮ হতে পারে। যদি এরকম হয়, তাহলে সেই সংখ্যাকে তুমি যদি ২ দ্বারা ভাগ করো, তাহলে অবশ্যই ভাগশেষ 0 আসবে। অথবা তোমার হতে পারে, তোমার এমন একটা সংখ্যা নিলা, ধরো এখানে আছে ৩০। ৩০ নিলা। তুমি ৩০ কেন ২০ নিতে পারো, তুমি ৫০ নিতে পারো, যেকোনো সংখ্যা নিতে পারো। যদি একক স্থানীয় অঙ্কটা 0 হয়, বলো তো কি হয়? একক স্থানীয় অঙ্কটা যদি 0 হয়, তাহলে এই সংখ্যাকেও তুমি যদি ২ দ্বারা ভাগ করো, তাহলে অবশ্যই ভাগশেষ 0 আসবে। তোমরা এটা সাধারণভাবে বুঝতেই পারবে যে ২০ কে যদি ২ দ্বারা ভাগ করো, তাহলে ১০ দুগুণে ২০ অবশ্যই ভাগশেষ 0 আসবে। তো এইভাবে ২ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা আমরা কি বললাম? যে কোনো সংখ্যা যদি একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা হয় অথবা শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটিকে অবশ্যই ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। আশা করি তোমরা অবশ্যই এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার আমরা চলে যাব ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। অর্থাৎ কোনো একটা সংখ্যা দেখলেই তুমি কিভাবে বুঝবে সেই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা? আমরা এরকম একটা সংখ্যা এখানে ধরো লিখতেছি। ২৭৬ একটা সংখ্যা আমরা লিখলাম। এই সংখ্যাটি ২ দ্বারা অবশ্যই বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্কের ৬ আছে বা ৬ আছে, যেটি অবশ্যই জোড় সংখ্যা। তো আমরা চেক করব আসলে এই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা আবারও লিখছি বিষয়টাকে ২৭৬ ৩ দ্বারা বিভাজ্য কিনা। ৩ দ্বারা বিভাজ্য কিনা সেই বিষয়টা বোঝার জন্য তোমাকে যে এখানে যে অঙ্কগুলা দেওয়া আছে, অর্থাৎ ২৭৬ এ যে অঙ্কগুলা ব্যবহৃত হয়েছে সেটা হলো ২, তারপর হচ্ছে ৭, এরপর হচ্ছে ৬। তোমাকে এই সবগুলাকে যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে কত আসতেছে। আমরা যদি ২ আর ৭ যোগ করি ৯, ৯ আর ৬ যোগ করি যদি আমরা আসে ১৫। অর্থাৎ এই সংখ্যাগুলা বা এই অঙ্কগুলা যোগ করলে যোগফল আসে ১৫। এরকমভাবে তুমি যে সংখ্যাকে ৩ দ্বারা বিভাজ্য কিনা চেক করবে, সেই সংখ্যাটি যদি সেই সংখ্যাগুলোর যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলা যদি আ এমন সংখ্যা হয় যোগ করার পর, সেটা যদি ৩ দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই ওই সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে। দেখতে পাচ্ছ আমাদের ২৭৬ সংখ্যাটি
আমরা এই যে অঙ্কগুলা যোগ করেছি, আমাদের যোগফল এসেছে ১৫। এই ১৫ হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য। সেইজন্য ২৭৬ সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে। আমি তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি যে এটা কি সত্য না মিথ্যা তোমরা কিভাবে বুঝবে? চলো আমরা চেক দিয়ে নিই। তাহলে আমরা ২৭৬ অঙ্কটা এখানে লিখে নিব। ২৭৬ লিখে নিলাম। আমরা অবশ্যই ৩ দ্বারা ভাগ করতে থাকবো। ৩ দ্বারা যদি ভাগ করি তাহলে ১ম এ আমরা ২ টা সংখ্যা নিচ্ছি এখানে যে ৩ নং ২৭ হ্যাঁ, ৩ নং হচ্ছে ২৭। ২৭ হওয়ার পর এখানে 0 হয়ে যাবে। তারপর ৬ কে কেটে আনতে হবে। আমরা জানি ৩ দুগুণে ৬ দুঃখিত ৩ দুগুণে ৬। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাগশেষ 0 আসছে। অর্থাৎ ৩ দ্বারা কিন্তু ২৭৬ কে নিঃশেষে বিভাজ্য করা গেছে। তো এইভাবে তোমরা যতগুলো অঙ্ক করবে সেই সবগুলো অঙ্কে কিন্তু একই নিয়ম প্রযোজ্য থাকবে। তো এবার এর কাছাকাছি নিয়মটা হচ্ছে ৯ দ্বারা বিভাজ্য। তো তোমাদেরকে আগে সেইটাও দেখাই। আমি সবগুলাই দেখাবো। তবে আমি যেটা দেখালে তোমাদের সহজ হচ্ছিল সেই সংখ্যাগুলো আগে দেখাচ্ছি। এরপর ৩৭৮। ৩৭৮ এর বেলায় নিয়ম হচ্ছে ঠিক সেই ৩ এর মতো। অর্থাৎ সবগুলা আমরা যোগ করেছিলাম। যোগ করার পর যদি ৩ দ্বারা বিভাজ্য হয় সেটাকে ৩ দ্বারা বিভাজ্য বলেছিলাম। এবার ক্ষেত্রে যে এই সবগুলো আমরা অঙ্ক যোগ করব। যোগ করার পর যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেইটা অর্থাৎ এই ৩৭৮ ও ৯ দ্বারা বিভাজ্য হবে। দেখি আমরা যোগ করি। ৩ আর ৭ যোগ করলে হয় ১০, ১০ আর ৮ যোগ করলে হয় ১৮। যেহেতু ১৮ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য অর্থাৎ ৯ দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি। ৯ দুগুণে ১৮ নিঃশেষে বিভাজ্য হয়। অতএব ৩৭৮ সেটাও কিন্তু ৯ দ্বারা বিভাজ্য হওয়ার কথা। তো আমরা একটু আবারও চেক দিয়ে দেখব যে আসলে এই ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। আমরা লিখলাম ৩৭৮। ৩৭৮ লেখার পর এটাকে আমরা ৯ দ্বারা ভাগ করতে থাকব। তাহলে শুরুতে আমরা ২ টা ঘর নিব। তোমরা অবশ্যই ভাগের নিয়মটা গুলা জানো। তাহলে ৪ নং হচ্ছে ৩৬ আমরা ৩৬ এখানে লিখলাম। তবে আর যদি বিয়োগ করি ৭ থেকে যদি আমরা ৬ বাদ দেই তাহলে অবশ্যই ১ থাকে। ৩, ৩ শূন্য হয়ে যায়। আর এখানে ৮ নেমে আসবে। আর ৯ দুগুণ হচ্ছে ১৮। ১৮ থেকে ১৮ বাদ দিলে আসবে ভাগফল ভাগশেষ 0। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সংখ্যাটি কিন্তু অবশ্যই ৯ দ্বারা বিভাজ্য। আশা করি এরপরে তোমরা এগুলো বিষয়গুলো বুঝতে পারবে। তো এবার চলে আসো ৪ দ্বারা বিভাজ্য সেইটা তোমরা কিভাবে বুঝবে? আমরা কোনো একটা সংখ্যা ধরো এখানে লিখে নিলাম ধরো ৩৫০০ এবং আরো একটা সংখ্যা আমরা লিখব সেটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি ৫৭২ আমরা এরকম একটা সংখ্যা লিখব। ৪ দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়মটা সেই নিয়মটা তোমাকে আগে মনে রাখতে হবে। ৪ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা সংখ্যা যদি একক এবং দশক স্থানীয় অঙ্কটি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য অথবা একক এবং দশক স্থানীয় অঙ্কে যদি 0 থাকে তাহলে সেটাও কিন্তু ৪ দ্বারা বিভাজ্য। তো আমরা ১ম অংশটা আমরা এটা মেনে নিব যে যদি একক এবং দশক স্থানীয় অঙ্কে 0 থাকে তাহলে এই সংখ্যাটি অবশ্যই ৪ দ্বারা বিভাজ্য। তোমরা জাস্ট এটা একটু মেনে নাও। কারণ এটা আমি তোমাদেরকে এভাবে করে দেখাতে পারছি না। আমি দেখাবো অবশ্যই। তোমরা জাস্ট একটু আমার সাথে তাল মিলাও। তাহলে এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য আমরা বুঝে গেলাম। এরপরে ৭২ কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, আমরা একটু ভাগ করে দেখব। ৭২ কে ৪ দ্বারা ভাগ করলে এখানে ৪ কে ৪, ৪ তাহলে ভাগফল হচ্ছে বিয়োগ করলে ৩ এরপর হচ্ছে ২ নামায় আনলাম। তাহলে ৪ ৮ ৩২ অর্থাৎ দেখো আমাদের ভাগশেষ কিন্তু 0 আসবে। ৩২ ভাগ ৩২ ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ ৪ দ্বারা কিন্তু ৭২ সংখ্যাটিকে আমরা ভাগ করে ফেললাম। তাহলে অবশ্যই ৫৭২ শব্দটিও বা সংখ্যাটিও কিন্তু নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা। আমরা একটু করে দেখি। ৫৭২ লিখলাম। ৫৭২ লেখার পর আমরা এটাকে ৪ দ্বারা ভাগ করতে থাকবো। শুরুতে আমরা একটা অঙ্কে নিব ৪ অক্ষে ৪ লিখলাম। এরপর ৫ থেকে ৪ গেলে ১ এরপর আমরা ৭ নামায় নিয়ে আসলাম ১৭ হলো। আমরা জানি ৪ ৪ এ ১৬ ৪ বার যাবে ১৬ লিখলাম। ১৬ লেখার পর এখানে ৭ থেকে ৬ গেলে ১ থাকে। এরপর আমরা ২ কে নামায় নিয়ে আসবো। তারপরে ৩ ৪ এ হচ্ছে ১২ অর্থাৎ এবার ১২ থেকে ১২ গেলে 0। তাহলে তোমরা দেখতে পারলে কিন্তু ৪ দ্বারা ৫৭২ কে ভাগ করার পর ভাগশেষ অবশ্যই 0 আসলো। তার মানে ৫৭২ সংখ্যাটিও ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা ৩৫০০ লিখেছিলাম সেটাও একটু দেখার চেষ্টা করব যে আসলেই হচ্ছে কিনা। অবশ্যই তোমরা পারবে। আমি একটু দেখাই দিচ্ছি। একদমই ইজি। ৩৫০০ নিয়ে নিলাম। শুরুতে আমাদের ২ ঘর নিতে হবে। তাহলে ৪ ৮ এ ৩২ আমরা ৩২ নিয়ে নিলাম। ৩২ নেওয়ার পর বিয়োগ করে আসতেছে ৫ থেকে ২ গেলে ৩ এরপর একটা ০ কাটিয়ে নিয়ে আসবো। এবার হচ্ছে ৪ সাথে হচ্ছে ২৮, ২৮ নিয়ে নিলাম। এবার আবার যদি বিয়োগ করি তাহলে ২ এখান দিয়ে আরেকটা শূন্য কাটলে ২০ হচ্ছে ৪ ৫ এ ২০। তাহলে তোমরা দেখতে পারলে যে এটাও কিন্তু আমাদের ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। আশা করি তোমরা এটাও বুঝে গেছো। এবার আমরা পরবর্তী অপশন যেটা সেটাতে চলে যাব অর্থাৎ ৫ দ্বারা বিভাজ্য।
কোনো একটি সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য হবে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো? যদি সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে ৫ নিজে থাকে অথবা অ্যা একটা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও ৫ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা যদি ৪৫ লিখি এবং আমরা ৫ এ লিখলাম, ৫২০ ধরো এরকম একটা লিখলাম। আমরা দেখছি এই সংখ্যাটির যে একক স্থানীয় অঙ্ক, সেই একক স্থানীয় অঙ্কে কিন্তু ৫ এখানে নিজেও আছে এবং পাশাপাশি আমরা যদি পরের অঙ্কটা দেখি তাহলে একক স্থানীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে। তার মানে এই সংখ্যা দুইটি কিন্তু ৫ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা কি বললাম? যদি কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি ০ অথবা ৫ হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই ৫ দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতেই পারছো। এরপরে হচ্ছে আমরা ৬ দ্বারা বিভাজ্য যেটা আমরা সাধারণত আমাদের বইতে নেই, তাও আমরা এটা বোঝার চেষ্টা করব। ৬ দ্বারা বিভাজ্য আমরা হবে কিনা সেটা বুঝবো কিভাবে? কোনো একটা সংখ্যা যদি ৩ দ্বারা বিভাজ্য হয় এবং ৯ দ্বারাও বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই ৬ দ্বারা বিভাজ্য। আমরা ৩৭৮ আমরা ৯ এর জন্য করেছিলাম। এটা যদি তোমাদেরকে দেখাই, এই সংখ্যাটি কিন্তু ৯ দ্বারা অবশ্যই বিভাজ্য ছিল এবং তুমি যদি খেয়াল করো এই সংখ্যাটি কিন্তু ৩ দ্বারাও বিভাজ্য। কিভাবে? আমরা দেখি ৩ আর ৭ যোগ করলে ১০, ১০ আর ৮ যোগ করলে কিন্তু ১৮। এই ১৮ দ্বারা কিন্তু ৩ দ্বারা কিন্তু ১৮ কে ভাগ করা যায়। অর্থাৎ ৩ দ্বারা কিন্তু ১৮ কে ভাগ করলে বিভাজ্য হবে। তাই ৩৭৮ সংখ্যাটিও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। আবার আমরা ৯ দ্বারা বিভাজ্য এটা কিন্তু করে দেখালাম। তাহলে এই ৩৭৮ শব্দটি সংখ্যাটি যেহেতু ৩ দ্বারাও বিভাজ্য, ৯ দ্বারাও বিভাজ্য, তাই অবশ্যই এটি ৬ দ্বারা বিভাজ্য হওয়ার কথা। তাই আমরা দেখব আসলে ৬ দ্বারা বিভাজ্য হয় কিনা। ৩৭৮ আমরা লিখলাম। লিখার পর এটাকে ৬ দ্বারা আমরা ভাগ করতে থাকব। যদি ৬ দ্বারা ভাগ করি, তাহলে ১ম এ আমরা এখানে যদি নেই ৬, ৬ ৩৬ তাহলে আমাদের হাতে অর্থাৎ বিয়োগ করলে থাকবে ১, এখান থেকে ৮ নেমে আসবে। এরপরে ৬ দুগুণে না দুঃখিত ৩, ৬ ১৮ তাহলে দেখতে পাচ্ছ এই সংখ্যাটি কিন্তু ৬ দ্বারা বিভাজ্য হয়ে গেল। এভাবে কোনো একটা সংখ্যা ৩ এবং ৯ দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি ৬ দ্বারাও বিভাজ্য হবে। ৭ দ্বারা বিভাজ্য বা ৮ দ্বারা বিভাজ্য তেমন কোনো নিয়ম পাওয়া যায় না। তবে একটা নিয়ম আমরা পাচ্ছি। সেই নিয়ম দ্বারা আমরা এগুলা করতে পারি। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম ২০৩। ২০৩ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য হবে না হবে না সেটা বোঝার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদের একক স্থানীয় অঙ্কে বা একক স্থানীয় অঙ্কের ঘরে যে সংখ্যাটি থাকবে, সেই সংখ্যাটির ডাবল করতে হবে। অর্থাৎ ৩ এর ডাবল করলে ৬ হয়। সেই ৬ থেকে তোমাদের বাকি যে ২ টা সংখ্যা থাকবে বা বাকি যে সংখ্যাগুলা থাকবে, সেগুলা বিয়োগ করতে হবে। অর্থাৎ এইভাবে ২০-৬ তার মানে হচ্ছে ১৪ যদি এই বিয়োগফলের এমন একটা সংখ্যা আসে যেটা ৭ দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই ২০৩ বা যে সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য কিনা চেক করবে, ওই সংখ্যাটিও ৭ দ্বারা বিভাজ্য হবে। এবার আসি আমরা ৮ দ্বারা বিভাজ্য সেটা কিভাবে করব? ৮ দ্বারা বিভাজ্যের যে নিয়মটি সেটা হচ্ছে আমরা একটা সংখ্যাকে লিখি এখানে ৯, ৪, ১, ৬ এরকম একটা সংখ্যা লিখলাম। এই সংখ্যাটার এই যে ১ম মানে একক, দশক, শতক স্থানের যে ৩ টা অঙ্ক থাকে, সেই ৩ টা অঙ্ক যদি তোমার ৮ দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই এই সংখ্যাটিও ৮ দ্বারা বিভাজ্য হবে। তোমরা মনে করতে পারো যে ভাইয়া তাহলে এইখানে যেকোনো একটা সংখ্যা আছে, আমরা ৩ টা সংখ্যা বের করব তাহলে তো আমাদের অনেক সময় লাগবে। কিচ্ছু করার নাই। এখানে তোমাদের ৩ টা অবশ্যই দেখতে হবে। কারণ এই সংখ্যাটা আরো বড় হইতে পারত। এত বড় হইতে পারত এবং সর্বশেষ যদি সংখ্যাটা এমন থাকতো যে শেষের ৩ টা অক্ষর বা শেষের ৩ টা অঙ্ক আমাদের কি ৮ দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে এই পুরা সংখ্যাটা কিন্তু ৮ দ্বারা বিভাজ্য হবে। আশা করছি তোমরা এখন পর্যন্ত সবগুলো বিষয় বুঝে গেছো। তো তোমাদের জন্য আমাদের নিয়মিত যেভাবে আমরা ক্লাস নেই, কাজ থাকে সেই কাজটা এখন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তোমরা চেক করে দেখবে বা আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমি যে সংখ্যাগুলা দিয়েছি সেই সংখ্যাগুলা কি দ্বারা বিভাজ্য অর্থাৎ ২ দ্বারা বিভাজ্য না ৩ দ্বারা বিভাজ্য নাকি ৪ দ্বারা বিভাজ্য? এই অঙ্কগুলো কি দ্বারা বিভাজ্য তোমরা অবশ্যই করবে। অনেক সময় এমন হতে পারে যে একটা সংখ্যা একাধিক আ অঙ্ক দ্বারা বিভাজ্য হতে পারে। তোমরা সেইটা অবশ্যই কমেন্টে করবে। আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করব। উম আর আশা করব তোমরা এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং কিভাবে পড়ালে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি হচ্ছে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেটাও আমাদেরকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই নামগুলো আমাদের ভিডিওতে উল্লেখ করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।